চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীদের যারা ওয়েস্ট বেঙ্গল এবং সেন্ট্রাল টেটকে লক্ষ্য করে এগিয়ে চলেছ, আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রিপারেশান নিচ্ছ। এই প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি বিষয়বস্তু সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা গতদিন বিভিন্ন ধরনের বিকাশমূলক বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম, যার মধ্যে ছিল দৈহিক বিকাশ, সঞ্চালনমূলক বিকাশ, সামাজিক বিকাশ, স্নায়বিক বিকাশ, নৈতিক বিকাশ। আজ আমরা আলোচনা করব ভাষার বিকাশ এবং তার সঙ্গে সঙ্গে বিকাশমূলক বৈশিষ্ট্যের একটা জিস্ট, মানে কোন বয়সে কিভাবে কোন বিকাশ সম্পন্ন হয়। ঠিক আছে, তাই নিয়ে আলোচনা করব। যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তার সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করবে, কারণ পরবর্তী ক্লাসের আপডেট পেতে বেল আইকন প্রেস করা কিন্তু বাধ্যতামূলক, না হলে কিন্তু নোটিফিকেশান পাবে না। চলো তাহলে আমরা শুরু করে দিই। আমরা আজকে শুরুতেই আলোচনা করব ভাষা ও বাচনিক বিকাশ, ল্যাঙ্গুয়েজ এবং স্পিচ ডেভেলপমেন্ট। এখানে বলা হচ্ছে জন্মের পর ভাষামূলক যে শিশুরা যে ধরনের ভাষামূলক আচরণগুলো করে থাকে সেগুলো কি কি? নানা প্রকার অঙ্গভঙ্গি করে, কখনো একটু মুখ বাঁচিয়ে হাসে, কখনো একটু কান্নাকাটি করে, কখনো মুখের ভাবের অদল বদল করে। এইভাবে তার ভাষামূলক আচরণের কিন্তু প্রকাশ ঘটে। ঠিক আছে, এবারে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, শিশু ভাষার সাহায্যে ভাব প্রকাশ করে। তাহলে জন্মের পরে কিন্তু অঙ্গভঙ্গি, মুখের ভাব, হাসি কান্নার মাধ্যমে ভাষামূলক আচরণ করছে, আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভাষার সাহায্যে ভাব প্রকাশ করছে। তাই বলা যেতে পারে শিশুর অভিযোজনের অন্যতম উপায় হলো তার ভাষা। আমরা অবশ্যই এই কথা বলতে পারি, অভিযোজনের অন্যতম উপায় হলো ভাষা। ভাষা ও বচন এক জিনিস নয়, এটা আমাদের জেনে নিতে হবে, কারণ শুরুতেই বলা আছে ভাষা ও বাচনিক বিকাশ। ভাষা ও বচন কিন্তু এক জিনিস নয়। এই জায়গায় পার্থক্যটা একটু ভালো করে জেনে নাও, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। যেসব জায়গা একটু ক্রিটিক্যালি থিঙ্কিংয়ের প্রয়োজন হয়, চিন্তন শক্তির, ব্রেন স্টর্মিংয়ের প্রয়োজন হয়, এখন কিন্তু প্রশ্নের ধরন সেভাবেই হচ্ছে। ভাষা একটি স্তরে উপনীত হলে বচন সম্ভব হয়। দেখো, শিশু যখন প্রথমে বিভিন্ন ধরনের রব করছে, বিভিন্ন হাবভাব করে কোনো কিছু বোঝাতে চাইছে, সেটাও কিন্তু এক ধরনের ভাষা। কিন্তু যখন শিশু সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে বাক্য বলতে পারছে, মনের ভাব প্রকাশ করতে পারছে, তখন সেটা পরিণত হচ্ছে বচনে। অর্থাৎ ভাষা একটা স্তরে উপনীত হচ্ছে, তারপরে বচন সম্ভব হচ্ছে। ঠিক আছে, এখানেই ভাষার সঙ্গে বচনের পার্থক্য। আর কি বলা হচ্ছে, ভাষা যোগাযোগের সমস্ত মাধ্যম, লিখন, পঠন, মুখাভিনয়, মুখভঙ্গি, সৃজনশীল কর্ম, সব কিছু, যা কিছু কর্ম করি না কেন ভাষা আমাদের অবশ্যই প্রয়োজন। অন্যথায় বচন চিন্তা ভাবনা প্রকাশের মাধ্যম, ভাষার একটি রূপ। ঠিক আছে, অর্থাৎ চিন্তা ভাবনা যখন আমরা কোনো কিছু প্রকাশ করব তখন কিন্তু বচন বেশিভাবে কাজ করবে ভাষার একটি রূপ হিসেবে, যেখানে যোগাযোগকে অর্থপূর্ণ করতে ধ্বনি সৃষ্টি বা শব্দের উচ্চারণ করা হয়। দেখো, ঠিক আছে, এই জায়গায় পার্থক্যটা মানে ভালোভাবে আরও ক্লিয়ার হবে তোমাদের। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে ভাষার পরিধি ব্যাপক, বচনের পরিধি সংকীর্ণ। যেহেতু ভাষারই অন্তর্গত একটি রূপ বচন, একটি রূপ, তাহলে ভাষার পরিধিটা ব্যাপক হলো, তার অন্তর্গত রূপটাই হলো বচন। কেমন? এবারে চলে আসি ভাষার উপাদান নিয়ে। এটা থেকেও কিন্তু প্রশ্ন আসে। যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে আমি বারে বারে বলে দেবো কোন জায়গা থেকে কি ধরনের প্রশ্ন আসে। কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ কি বলা হচ্ছে, ভাষার 4টি উপাদান: ধ্বনি, বাক্যবিন্যাস, শব্দের অর্থ এবং প্রয়োগ। ধ্বনি মানে ফোনোলজি, এটি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক, নির্দিষ্ট নিয়মে উচ্চারিত হয়। এই যে পয়েন্টগুলো বলছি এগুলো জানার জন্য, কিন্তু উপাদানটা খুব গুরুত্বপূর্ণ। অর্থসহ ভাষার ক্ষুদ্রতম একককে মরফিন বলে, এটা জানতে হবে, হাইলাইট করে দিয়েছি। মরফিন সেটাই হবে, ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি, কিন্তু সেটা যদি অর্থযুক্ত হয় তখন সেটা হবে মরফিন। ঠিক যেমন তুমি, আমি, তুমি বলতে কাউকে নির্দেশ করে বোঝানো হচ্ছে, তার একটা নির্দিষ্ট অর্থ আছে। আমি বলতে কাউকে নির্দেশ করে বোঝানো হচ্ছে, তার একটা নির্দিষ্ট অর্থ আছে। শিশু প্রথমে ধ্বনি উচ্চারণ করে, পরে তা অর্থযুক্ত শব্দের রূপ পায়। অর্থাৎ প্রথমে ধ্বনি হয়, তারপর মরফিন হয়। এটা সহজেই আমরা বুঝতে পারলাম। তাহলে এবারে চলে আসি বাক্যবিন্যাসে। একাধিক মরফিন একত্রিত হয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করে। অর্থ সহ ক্ষুদ্রতম একক মরফিন। তাহলে সেই অর্থপূর্ণ মরফিন একত্রিত হয়, দিয়ে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন সেটা হয়ে যাচ্ছে বাক্য। মানে একাধিক মরফিন একত্রিত হয়ে সেটা হয়ে যাচ্ছে বাক্য। বাক্য যেমন কি, আমি ভালো ছেলে, এখানে 3টে মরফিন আছে। মরফিন কি কি আছে? আমি ভালো ছেলে, কারণ কি প্রত্যেকটি অর্থ সম্বন্ধযুক্ত। তারপরে আসছে শব্দের অর্থ, এর উৎস হলো চিন্তা ও শব্দের সম্পর্ক। আমি কি চিন্তা করছি, চিন্তা করতে করতে কোন শব্দেরটা আমি
চুজ করছি, পছন্দ করছি। ঠিক আছে, এই যে চিন্তা এবং শব্দের মধ্যে যে একটা যোগ সাধন ঘটছে, এটাই হচ্ছে শব্দের অর্থ বা সিমান্টিক্স। আর প্রয়োগটা কি না, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত শব্দ চয়ন করা এবং প্রয়োগ করা, যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে। এবারে চলে আসি ভাষা বিকাশের ধারা, কিভাবে ভাষা বিকশিত হয় শিশুর মধ্যে বা ব্যক্তির মধ্যে, শিশু থেকে পরিপূর্ণ বয়স পর্যন্ত। জন্মের সময় বা তার অব্যবহিত পরে, মানে কিছু কিছু পরেই কান্নার মাধ্যমে তার ভাষার প্রকাশ, ক্রন্দন। 6 থেকে 8 সপ্তাহ বা 2 মাসে কুইং, 4 থেকে 6 মাস হচ্ছে আধো আধো স্বর উচ্চারণ, বাবলিং। কুইং মানে উ উ কু 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 এই ধরনের শব্দগুলো যারা করে। আর 4 থেকে 6 মাসে বাবলিংটা কীরকম, আধো আধো স্বর কীরকম, বাব্বা, মাম্মা, পাপ্পা, দাদা, ডিড্ডি, এইভাবে, সেটাকে বলা হচ্ছে বাবলিং। আধো আধো পর্যায়ের শেষের দিকে হচ্ছে যেটা হয়, মানে বাবলিংয়ের পরে যেটা হয় সেটাকে বলে ভোকেবলস। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, সবগুলো হাইলাইট করে দিয়েছি, মানে বোল্ড করে দিয়েছি, হাইলাইট না বোল্ড করা আছে। আধো আধো পর্যায়ের শেষের দিকে ভোকেবলস, যে ধরনের ভাষা প্রকাশ করে শিশুরা, সেখানে সেই ভোকেবলসটা কি না, একটা সাউন্ড প্যাটার্ন থাকে, আধো আধো স্বর ও অর্থের একটা সমন্বিত রূপ থাকে। তখন দেখবে মা, বাবা, এইভাবে মানে অর্থ সম্পর্ক যুক্ত আধো আধো স্বর, একটা ধ্বনির প্যাটার্ন, একটা সাউন্ডের প্যাটার্ন, সেটাকেই বলা হচ্ছে ভোকেবলস। প্রায় 1 বছর পর্যন্ত এটা চলতে থাকে। তারপরে কি হয়, 12 মাস বয়সে এক শব্দের বচন শুরু করে, যেটাকে আমরা বলি হলোফ্রাস্টিক স্পিচ, এক শব্দের বচন। আর 18 মাস বয়সে তখন একের বেশি 2 বা 3 শব্দের বচন যখন প্রয়োগ করে, সেটাকে আমরা বলি টেলিগ্রাফিক স্পিচ। 2 এর অধিক হলে, 2 বছরের বেশি যখন হয় তখন অধিক শব্দের বচন ব্যবহার করে। 2 থেকে 3 বছরে ছোট ছোট বাক্য বা প্রশ্ন, একাধিক প্রশ্ন করে, এই সময়টাকে ওই জন্য বলা হয় কোয়েশ্চেনিং এজ, কিউরিওসিটি অ্যান্ড কোয়েশ্চেনিং। হ্যাঁ, 2 বছর থেকে যেটা মূলত লক্ষ্য করা যায়। 5 থেকে 6 বছর কয়েক হাজার শব্দভাণ্ডার তার মধ্যে তৈরি হয় এবং জটিল বাক্য বলতে পারে। 7 বছর বয়সে কি হয়, একাধিক বাক্য পড়তে পারে, সময় বলতে পারে, কোন কি হচ্ছে, সময় কি। উল্টো বর্ণ লেখার অভ্যাস হ্রাস পায়। প্রথমে শিশুরা দেখবে ছোট বয়সে অ লিখছে, এক যেদিকে ঘোরাতে হয় গোল করে অটা উল্টো দিকে ঘুরিয়ে দেয়। কখনো কখনো দেখবে বি লিখছে, বিয়ের উল্টো দিকে লিখে দিচ্ছে। মানে আমরা যদি শিখন সমস্যার কথা চিন্তা করি, যেটাকে ডিসলেক্সিয়া বলা হয়, সেটা কিন্তু শৈশবের ডিসলেক্সিয়া নয়, কিন্তু বিষয়টা কি, উল্টো বর্ণ লেখার একটা মানে কি হয়, ওটা একটা বৈশিষ্ট্য শিশুর মধ্যে, সেটা হ্রাস পায় পরে পরে যখন বড় হতে থাকে। 8 বছর বয়সে সাবলীলভাবে পড়তেও লিখতে পারে, শব্দের একাধিক অর্থ বুঝতে পারে। 9 বছর বয়সে ঘটনা বা বস্তুকে বিশদভাবে বর্ণনা করতে পারে এবং ভালোভাবে লিখতে পারে। শব্দের অর্থ ব্যাখ্যা করার জন্য বাক্য লিখতে পারে। এগুলো জাস্ট আমি বলে যাচ্ছি। 10 বছর বয়সে কোনো পরিস্থিতির কার্যকারণ ব্যাখ্যা করতে পারে। এখানে যৌক্তিক চিন্তার বিকাশ সূচনা হচ্ছে। যৌক্তিক চিন্তা, কার্যকারণ ব্যাখ্যা করা মানে কি, যুক্তি দিয়ে ব্যাখ্যা করা। হ্যাঁ, সেটা যখন আমরা পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব আলোচনা করব তখন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। নাতিদীর্ঘ রচনা লিখতে পারে, বিজ্ঞান ভিত্তিক রহস্য কোনো গল্প পছন্দ করে, অভিধান দেখতে পারে, ব্যাকরণে দক্ষতা বৃদ্ধি পায়। এই বিষয়গুলো ঘটতে থাকে। এবারে চলে আসি শব্দভাণ্ডারের বিকাশ কিভাবে হয়। তাহলে ভাষা মানে কি, শব্দভাণ্ডারের বিকাশ হবে। স্মিথ ও টারম্যান আর মনোবিদ শিশুর ইনাদের যে গবেষণা, সেখান থেকে একটা যে প্রাপ্ত ফল, সেই গবেষণার ফল থেকে এই বিষয়টি পাওয়া গেছে, সেটা আমরা দেখে নিই। বলছে 1.5 বছর বয়সে শিক্ষার্থীদের মধ্যে 10 থেকে 12টি শব্দের ভাণ্ডার তৈরি হয়। 2.5 বছর বয়সে কম বেশি 300টি শব্দ, 3 বছর বয়সে কম বেশি 900টি শব্দ, 4 বছর বয়সে কম বেশি 5600টি শব্দ, 5 বছর বয়সে কম বেশি 9600টি শব্দ, 6 বছর বয়সে কম বেশি 14700টি শব্দ, 7 বছর বয়সে কম বেশি 21200টি শব্দ, 8 বছর বয়সে কম বেশি 26300টি শব্দ, 10 বছর বয়সে কম বেশি 38300টি শব্দ। তো এইভাবে শব্দ ভাণ্ডার শিশুর মধ্যে ধীরে ধীরে বিকশিত হতে থাকে। তাহলে যদি আমরা বলি শব্দ ভাণ্ডারের সূচনা কোথায় হয়, তাহলে শব্দ ভাণ্ডারের সূচনা হয় কিন্তু শৈশবে। সেটা 1.5 বছরের আগে থেকেই শুরু হয়ে যায়, কারণ 1.5 বছর বয়সে তার 10 থেকে 12টি শব্দের ভাণ্ডার তৈরি হয়। ঠিক আছে,
এবারে আমরা চলে আসব বিভিন্ন জীবন বিকাশের বিভিন্ন স্তরে যে বিকাশমূলক বৈশিষ্ট্য তার জিস্ট আলোচনায়। বিভিন্ন স্তর অনুযায়ী বিকাশমূলক কাজ, ডেভেলপমেন্টাল টাস্ক, এটা একটা ছোট্ট জিস্ট আলোচনা করে নিই, কেমন? মাথায় রাখতে সুবিধে হবে। শৈশবে জন্ম থেকে 2 বছর কি হয়? হামা দেওয়া, খেলনা নিয়ে খেলতে শেখা, কবিতা আবৃত্তি করা, পান করতে শেখা মানে ড্রিঙ্ক, জল পান করা মানে তখন দেখবে জল খেতে শিখে যায় বাচ্চারা। আচ্ছা, বস্তু বা ব্যক্তিকে চিনতে পারা, অনুকরণ করতে পারা। অনুকরণ করতে পারা বিষয়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? প্রাক বাল্যকালে কি হয়? 3 থেকে 5 বছর বয়সে দৌড়ানো, লাফানো, কথা বলতে পারা, ছেলে মেয়েদের মধ্যে তফাৎ করতে পারা, সামাজিক ও বাস্তব জগৎ সম্পর্কে সঠিক ধারণা করতে পারা। আর প্রান্তীয় বাল্যকালে কি হয়? 6 থেকে 12 বছর বয়সে ইনডোর আউটডোর গেম খেলার দক্ষতা অর্জন, সহপাঠীদের সঙ্গে মেলামেশা, ছেলে মেয়ে হিসাবে স্বাতন্ত্র্য বজায় রাখা, ব্যক্তি বস্তু ও বিষয় সম্বন্ধে ধারণা গঠন এবং দলীয় আনুগত্য, যেটা গ্রুপ লয়ালটি, গ্রুপ এজ, গ্যাং এজের কথা বলেছি আমি। তো এটা হচ্ছে মূলত প্রান্তীয় বাল্যকাল পর্যন্ত। প্রান্তীয় বাল্যকাল মানে কি? আমরা প্রাইমারি ডেটের জন্য যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি সেটার জন্য এই পর্যন্ত, ঠিক আছে? তারপরে চলে আসবে বয়স সন্ধিক্ষণ, 13 থেকে 18 বছর। এখান থেকে শুরু হচ্ছে আপার প্রাইমারি টেটের দিকে লক্ষ্য রেখে বিষয়টা। দেন জেনে নিই তুলনামূলক কঠিন ইনডোর বা আউটডোর খেলার দক্ষতা, শারীরিক পরিশ্রম করার প্রয়োজনীয় দক্ষতা তৈরি হয়ে যায় এই সময়। মূর্ত বিমূর্ত ধারণা গঠন করতে পারে। মূর্ত ধারণা মানে যেগুলো আমরা প্রত্যক্ষ করতে পারি, প্রত্যক্ষণের মাধ্যমে যেটা দেখতে, মানে কংক্রিট বিষয়। বিমূর্ত মানে কি? চিন্তা বা কল্পনার বিষয়, সেগুলো গঠন করতে পারা, সেই সকল ধারণা। নিজেকে পুরুষ বা মহিলা হিসাবে প্রতিষ্ঠিত করা, অর্থাৎ নিজের যে আইডেন্টিফিকেশান আছে সেই আইডেন্টিফিকেশান গড়ে তোলা। যৌন সম্পর্ক স্থাপনে দক্ষতা অর্জন করতে পারে। বয়স সন্ধিক্ষণের এই ধরনের বিকাশগত বৈশিষ্ট্যগুলি আমরা লক্ষ্য করতে পারি। এটা একটা একবারে ছোট্ট জাস্ট জিস্ট তুলে ধরলাম। এতদিন আমরা যা আলোচনা করে এসেছি গত ক্লাসে তার একটা ছোট জিস্ট, কেমন? এই হচ্ছে আমাদের মোটামুটি বৃদ্ধি, বিকাশ এবং পরিণমন নিয়ে আলোচনা, ঠিক আছে? এবারে আমরা কয়েকটা এমসিকিউ আলোচনা করে নিই, কারণ আমরা বলেছিলাম বৃদ্ধি বিকাশের বিষয়টা শেষ হলে আমরা একসঙ্গে কয়েকটা আমরা এমসিকিউ আলোচনা করে নেব, কেমন? চলো তাহলে এমসিকিউ আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়? প্রথম অপশান, বৃদ্ধির হার বিভিন্ন বয়সে বিভিন্ন। ব্যক্তিভেদে বৃদ্ধির সমাহার সাধারণভাবে বজায় থাকে, ওটা বেদে হবে না, ব্যক্তিভেদে হবে। গয়ে বৃদ্ধি নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিক। আর ঘয়ে শিশুদের মধ্যে বৃদ্ধির হারে সাম্য লক্ষ্য করা যায়। এবারে অপশানগুলো আছে ABCD, তোমরা একটু ভেবে নাও, পজ করে নাও ভিডিও দিয়ে ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। অপশান ডি অর্থাৎ গ এবং ঘ সঠিক নয়। কারণ কি? বৃদ্ধি নিরবচ্ছিন্ন ধারাবাহিক নয়, কারণ বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত সম্পন্ন হয়, ঠিক আছে? সারা জীবন ধরে চলতে থাকে না। আর ঘ কি বলেছে? শিশুর মধ্যে বৃদ্ধির হারে সাম্য লক্ষ্য করা যায় না, শিশুর মধ্যে বৃদ্ধির হারের কিন্তু বৈষম্য লক্ষ্য করা যায়। অর্থাৎ একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বৃদ্ধির হার দ্রুত হয়, তারপরে বৃদ্ধির হার কমে যায়, আবার বৃদ্ধির হার দ্রুত হয়, আবার বৃদ্ধির হার কমে যায়। এইভাবে কিন্তু আমরা একটা গ্রাফ দেখিয়েছিলাম, মনে করে দেখো। তাহলে এই দুটো ভুল, আর ওপরের দুটো ঠিক। বৃদ্ধির হার বিভিন্ন বয়সে বিভিন্ন হয়, এটা ঠিক। আর ব্যক্তিভেদে বৃদ্ধির সমাহার সাধারণভাবে বজায় থাকে, অর্থাৎ যে ব্যক্তি যেভাবে তার বৃদ্ধির হার সেভাবেই তার প্রত্যেকটা জীবন বিকাশ স্তরে বৃদ্ধির হারটা সেইভাবে বজায় থাকে, কেমন? এবারে পরবর্তী প্রশ্নে চলে আসি। সাধারণত আমরা দেখতে পাই একটি শিশু প্রথমে শুয়ে শুয়ে বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে স্থান পরিবর্তনের চেষ্টা করে এবং পরে সে হামা দেয়। এটি বিকাশের কোন নীতিকে অনুসরণ করে? ঐক্যের নীতি, ক্রমসংযোজনশীলতার নীতি, সেফালোকডাল নীতি, প্রক্সিমোডিস্টাল নীতি। আবারও পজ করে একটু ভেবে নাও, তারপরে মিলিয়ে নেবে উত্তরটা ঠিক ভাবলে কিনা। আমি একটু পরেই অ্যান্সার বলছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলছি অপশান সি, সেফালোকডাল নীতি। অর্থাৎ সেফালোকডাল নীতিতে কি বলা হয়? এখানে যে বাক্যটা দেওয়া আছে সেখানে বলা আছে যে বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে স্থান পরিবর্তনের চেষ্টা করে এবং পরে হামা দেয়। অর্থাৎ
সেফালোকটাল নীতিতে কি না ব্যক্তির যে বিকাশ ঘটে সেটা ওপর থেকে নিচের দিকে ঘটে। দেখো, যখন সে শুয়ে থেকে শিশু বিভিন্নভাবে মাথা তুলছে, পেটিয়ে পড়ছে, তখন তার মানে কি ওপরের দিকের বিকাশটা তার আগে সম্পন্ন হয়েছে, তারপরে কিন্তু সে হামা দিচ্ছে, অর্থাৎ পা তারপরে সক্রিয় হচ্ছে। তাহলে এখানে কোন নীতি ফলো হলো? ওপর থেকে নিচের দিকে বিকাশ সম্পন্ন হয়, এই নীতি ফলো হলো। এই নীতিটাকে বলা হয় সেফালোকটাল নীতি। প্রক্সিমোডিস্টালটা কি? কেন্দ্র থেকে পরিধির দিকে বিকশিত হয়। ঠিক আছে। আর ঐক্যের নীতি মানে বিভিন্ন বিকাশগুলো একত্রিত হয়ে সর্বাঙ্গীন বিকাশ হয়। আর ক্রমসংযোজনশীলতার নীতি মানে কি না একটা বিকাশ যে সম্পন্ন হয় তার সঙ্গে ধীরে ধীরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো যুক্ত হয়। তাই এই অপশানটা হবে সি। কেমন? নেক্সট প্রশ্ন, বাহ্যিক উপাদান হিসাবে বিকাশের ক্ষেত্রে প্রভাবশালী নির্ধারক হবে জৈবিক গঠন, প্রাক্ষবিক উপাদান, মাতৃগর্ভে থাকাকালীন চিকিৎসা, জন্মগ্রহণ করার পর চিকিৎসা। একইভাবে পজ করে উত্তরটা একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সার চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার বি, অর্থাৎ 3 এবং 4। বলছে মাতৃগর্ভে থাকাকালীন চিকিৎসা, বাহ্যিক বলছি জন্মগ্রহণ করার পর চিকিৎসা। অর্থাৎ মাতৃগর্ভে যখন শিশু থাকছে তখন কিন্তু চিকিৎসা বাইরের উপাদান, বাইরে থেকেই কিন্তু চিকিৎসা প্রদান করা হয়। আর জন্মগ্রহণ করার পর চিকিৎসা, এটাও কিন্তু বাহ্যিক উপাদান, কারণ কি চিকিৎসা বাইরে থেকেই প্রয়োগ হয়। ঠিক আছে। আর জৈবিক গঠনের প্রাক্ষবিক উপাদান কি? এগুলো হচ্ছে আভ্যন্তরীণ উপাদান। তাহলে এখানে অপশান হবে বি, অর্থাৎ মাতৃগর্ভে থাকাকালীন চিকিৎসা এবং জন্মগ্রহণ করার পর চিকিৎসা। ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে। আর উত্তরগুলো মিলিয়ে নিচ্ছ, আর যদি মিল না হচ্ছে যুক্তি দিয়ে আমি বলে দিচ্ছি, সেটা নিশ্চয়ই আশা করি বুঝতে পারছো। বুঝতে যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানিও, কেমন? আমি আবার বুঝিয়ে দেবো। নেক্সট প্রশ্নে চলে আসি। বিকাশের উপাদানগুলি কিভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত? বংশগতি প্লাস পরিবেশ, বংশগতি গুণিতক পরিবেশ, বংশগতি প্লাস পরিবেশ প্লাস সময়, বংশগতি গুণিতক পরিবেশ গুণিতক সময়। আবার উত্তরটা ভেবে নাও। এবার অ্যান্সারে চলে আসি। বলছি অপশান ডি। আমি যখন বলেছিলাম যে বিকাশ কিভাবে সম্পন্ন হয়, সেখানে সবসময় মনে রাখবে বংশগতি প্লাস পরিবেশ বা প্লাস সময় এটা কোনো দিনই হবে না। একটু মনে করে দেখবে, স্লাইডে কিন্তু দেওয়া ছিল বংশগতি গুণিতক পরিবেশ গুণিতক সময়, অর্থাৎ এগুলো ক্রিয়া প্রতিক্রিয়া করে একত্রিতভাবে গুণিতক আকারে যুক্ত হয়, ফলে বিকাশ সম্পন্ন হয়। কেমন? নেক্সট প্রশ্নে চলে আসি। হ্যাঁ, বলছে আর্নেস্ট জোন্স এবং রুশোর ধারণা অনুযায়ী ব্যক্তির জীবন বিকাশের কোন স্তরের ক্ষেত্রে বয়সসীমার বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়? অর্থাৎ ব্যক্তির যে জীবন বিকাশের স্তর আছে, আর্নেস্ট জোন্স এবং রুশো বিভিন্ন বয়সে বিভিন্নভাবে ভাগ করেছেন। ঠিক আছে, সেক্ষেত্রে বয়সসীমার ক্ষেত্রে কোন জায়গাতে অমিল পাওয়া যাচ্ছে, সেটা কোন জায়গায়? অপশান আছে শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল, কোনোটিই নয়। এটা আবার একটু পজ করে ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। কৈশোরকাল। ঠিক আছে, অপশান সি। কারণ শৈশবকাল বাল্যকালে দুজনেই কিন্তু বয়সসীমা একইভাবে ধার্য করেছেন, কিন্তু কৈশোরকালে এসে একজন বলেছেন 12 থেকে 15, আরেকজন বলেছেন 12 থেকে 20, এইভাবে করেছেন। ঠিক আছে, নেক্সট চলে আসি তাহলে নেক্সট প্রশ্নে। বলা হচ্ছে জ্ঞান, ভাষা, প্রক্ষোভ, নৈতিক, সামাজিক ও ব্যক্তিত্বের বিকাশের সূচনা ঘটে প্রান্তীয় শৈশবে, প্রাথমিক বাল্যকালে, প্রান্তীয় বাল্যকালে, প্রাথমিক শৈশবে। অপশান ভাবো, তারপরে অ্যান্সারে আসছি। পজ করে ভাববে। এবারে অ্যান্সারে চলে আসি। বলছে অ্যান্সার এ, প্রান্তীয় শৈশব। অর্থাৎ যখন জ্ঞান, ভাষা, প্রক্ষোভ, নৈতিক, সামাজিক ও ব্যক্তিত্বের বিকাশের সূচনা ঘটছে, সেটা মূলত প্রান্তীয় শৈশবে ঘটছে। ঠিক আছে, প্রান্তীয় শৈশব মানে কি 3 বছর বয়স থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, 3 বছর বয়স থেকে জ্ঞান, ভাষা, প্রক্ষোভ, নৈতিক ও সামাজিক ও ব্যক্তিত্বের বিকাশ সম্পন্ন হয়। তার আগে শুধুমাত্র শারীরিক ও সঞ্চালন বিকাশের দিকটা বেশি করে সম্পন্ন হয়। আশা করি ক্লিয়ার। নেক্সট প্রশ্নে চলে আসি। বলছে শিশুর প্রারম্ভিক জীবনে সোশ্যালাইজেশন প্রসেস সম্পন্ন হয় অনুসরণের মাধ্যমে, অনুকরণের মাধ্যমে, শিক্ষণের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে।
একইভাবে একটু পজ করে ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলছে অপশান বি, অনুকরণের মাধ্যমে। যখন আমি পড়িয়েছিলাম সোশ্যালাইজেশন প্রসেস, এখানে দেখো বলা আছে শিশুর প্রারম্ভিক জীবনে, যখন একবারে শিশু অবস্থাতে থাকে, তখন সোশ্যালাইজেশন প্রসেস অনুকরণের মাধ্যমে সম্পন্ন হয়েছিল। উদাহরণস্বরূপ আমি বলেছিলাম বাড়ির গুরুজনদের প্রণাম করার বিষয়টা, যে বাবা মাও প্রণাম করছে, সেই দেখে শিশুও শিখছে, আসলে অনুকরণ করছে। কিন্তু সেই অনুকরণের বিষয়টা পরে যখন সে নৈতিক বিকাশ তার মধ্যে সম্পন্ন হচ্ছে, তখন কিন্তু তার মধ্যে সার্থকভাবে সেই নৈতিক বিকাশ সম্পন্ন হচ্ছে এবং সে বুঝতে পারছে যে গুরুজনদেরকে প্রণাম করতে হয়। তাহলে এটা অপশান হবে বি। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখো। আপনি দেখলেন আপনার ক্লাসের একজন শিক্ষার্থী বিজ্ঞান ভিত্তিক রহস্যমূলক গল্প পড়তে পছন্দ করে। এক্ষেত্রে ওই শিক্ষার্থী জীবন বিকাশের কোন স্তরে আছে? অর্থাৎ জীবন বিকাশের কোন স্তরে শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান ভিত্তিক রহস্যমূলক গল্প পড়ার প্রবণতা তৈরি হয়, এটাই জানতে চাওয়া হয়েছে। অপশান কি? প্রাক বাল্যকাল, প্রান্তীয় বাল্যকাল, কৈশোর এবং বয়স সন্ধিক্ষণ। একটু পজ করে ভেবে নাও, তারপরে আমি অ্যান্সার বলবো। এবারে অ্যান্সারে চলে আসি। বলছে অ্যান্সার বি, প্রান্তীয় বাল্যকাল। প্রান্তীয় বাল্যকালের যখন আমি বিকাশমূলক বৈশিষ্ট্যগুলো আমি বলে দিয়েছিলাম, তখন একটু মনে করে দেখো, বিজ্ঞানভিত্তিক রহস্যমূলক যে গল্প পড়তে পছন্দ করে, এটা আমি মূলত ওই ভাষার বিকাশের ক্ষেত্রে বলেছিলাম, যেখানে বয়সের উল্লেখ ছিল 10 বছর, অর্থাৎ সেটা প্রান্তীয় বাল্যকালের মধ্যেই আসছে। ওখানে বলেছিলাম যে বিজ্ঞানভিত্তিক রহস্যমূলক গল্প পড়তে পছন্দ করে, অভিধান দেখতে পারে, কিংবা নাতিদীর্ঘ রচনা লিখতে পারে, এই যে পয়েন্টগুলো বলে দিয়েছিলাম। ঠিক আছে, তো এটা হবে প্রান্তীয় বাল্য। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো আমাদের আজকে মোটামুটি কয়েকটা বৃদ্ধি ও বিকাশ নিয়ে এমসিকিউ আলোচনা হলো। আবার যখন আমরা পরবর্তী সময়ে শুধুমাত্র চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির এমসিকিউ প্র্যাকটিস সেট আলোচনা করব, তখন আরও অনেক প্রশ্ন থাকবে, আরও বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে। ঠিক আছে, তো সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আমরা ধীরে ধীরে প্র্যাকটিস করব, আর এমনভাবে চেষ্টা করব প্র্যাকটিস করানো তোমাদের, যাতে তোমরা না চাইলেও তোমরা বেশি করে স্কোর করতে পারবে। তোমরা হয়তো অনেকে চাইবে না এত বেশি স্কোর করার দরকার নেই, কিন্তু না, তাতেও তোমরা বেশি স্কোর করতে পারবে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করো পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান পেতে। আর ক্লাস কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করো। আর সবাই ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশান নাও, ভালো করে স্কোর করে টেট কোয়ালিফাই করো। কেমন?